নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়, সেই বিষয়গুলো দৈনিক গুরুত্বের হয় এবং সেই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা, মতামত ইত্যাদি নিজেদের মতো করে ব্যক্ত করতে পারি, অন্তত পরিবারে বসে বিষয়গুলো ভাগ করতে পারি, তাহলে আগামী দিনগুলো সুন্দর, সতেজ এবং ভালো হবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার বাংলাদেশ প্রসঙ্গটি আনতে চাই তার কারণ ইতিমধ্যেই আপনারা দেখছেন এবং ইতিমধ্যেই সামাজিক মাধ্যম থেকে শুরু করে খবর, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, এমনকি ব্যক্তিগত যোগাযোগেও আপনারা জানতে পারছেন যে বাংলাদেশ এখন হঠাৎ করেই সেখানকার বেশ কিছু নাগরিক তারা তাদের মতো করে ত্রিপুরা, আগরতলা ইত্যাদি শব্দগুলো মিছিলে, বক্তৃতায়, স্লোগানে, তাদের সামাজিক মাধ্যমের পোস্টে ব্যবহার করছেন। আমরা কেউ করছি না বা বাংলাদেশ শব্দটি নিয়ে আমরা কেউ কোথাও কিছু বলছি না, লিখছি না, এমনটাও নয়, আমরাও করছি। আর এই সবের মাঝখানেই যে মূল বিষয়টা, যে এখনো আমাদের রাজ্যে অনুপ্রবেশ কিন্তু কমেনি। গত কয়েকদিন আগে আমারই এই রাতকালীন আয়োজনে আমরা দেখিয়েছি আপনাদের একটি পরিবার, রীতিমতো পুরো পরিবার, তারা সীমান্তে এসে বলছেন যে আমরা দেশে ফেরত যেতে চাই না, অর্থাৎ তাদের দেশে তারা ফেরত যেতে চান না, তারা ভারতবর্ষে ঢুকে পড়তে চান এবং তার জন্য জেল হলে তিনি জেল বরণ করতেও প্রস্তুত। তার পরিবারের সদস্যদের তাই বক্তব্য ছিল সেদিন। আমরা আজকে কি দেখলাম? আজকেও দেখলাম অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আমরা আজকেও দেখলাম দালাল চক্রের একজন চাই, যদি প্রমাণ সত্যি ঠিক হয়, যা যা শোনা যাচ্ছে এখন পর্যন্ত, তাহলে এক নাইজেরিয়ান, তাকেও কিন্তু আজ গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে চাইছি দুপক্ষই সমানভাবে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে। যেন এক পক্ষ নেমেছে আমরা অনুপ্রবেশ করে দেখাবো, আমরা বেআইনি পথে ভারতে ঢুকে যাব, যতই ভিসা ইত্যাদি বিষয়গুলোর ওপর নিষেধাজ্ঞা থাকুক, আমরা আমাদের মতো করে দালাল চক্র হোক, দুষ্টু চক্র হোক, কিংবা নিজেদের বুদ্ধি ইত্যাদি কাজে লাগিয়ে আমরা ভেতরে চলে যাব। আবার ঠিক উল্টো দিকে আমাদের প্রশাসন সজাগ, আমাদের প্রশাসন সতেজ এবং আমাদের পুলিশ, গোয়েন্দা বিভাগ, সেই সঙ্গে রাজ্য প্রশাসন এবং সাধারণ মানুষ সকলে সম্মিলিতভাবে এই বিষয়টিকে কিন্তু রোধ করারও চেষ্টা করছেন। তা যদি না হতো, তা যদি না হয়, তাহলে এইভাবে দিনের পর দিন, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও থেকে অনুপ্রবেশের ঘটনায় যারা যুক্ত তাদেরকে আমরা ধরতে পারতাম না। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো, আপনাদের ঘটনাগুলো যখন দেখাবো, আজ কি ঘটেছে, তখন আপনাদের এটাও দেখাবো বাংলাদেশে জয় বাংলা স্লোগানটি নিয়ে নতুন এক চিন্তাধারা উঠে এলো। সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজন, আপনারা অংশগ্রহণ করবেন, নিজেদের মতামত আমাদেরকে বলবেন। প্রথমে দেখি নাইজেরিয়ার একটা আউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের? ইন্ডিয়ান টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসে সময় যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশি। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি
তো মোবাইলে পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন, যে এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, মানে টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনবো। অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন, ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত, নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অব দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ, আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। ইন ফিউচার সরকারের কি ভিউ থাকবে সেটা তো সরকার বলতে পারবে, আমি আইনগতভাবে আপনাকে বলতে পারি। সরকারের ভিউ পয়েন্ট তো আমি এখানে রিলিভ করার জন্য নেই। নট অ্যাট অল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। নাইজেরিয়ার একটা আউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের
আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশি This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে আর কি। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলা, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব। অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথমত প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি বলবো শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার একটু ভালো করে থাকার স্বপ্ন দেখছি। আমরা আজকের এই আলোচনায় আরেকবার আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে নিজেদেরকেই বলতে চাইছি, এই অন্যায়গুলো, এই অসম্ভব রকমের অন্যায়গুলো দিনের পর দিন চলতেই কি থাকবে? আমাদেরই রাজ্যের, আমাদেরই শহরের বা আমাদেরই কোনো না কোনো জেলার কেউ না কেউ কোথাও না কোথাও এই বিষয়গুলোর সঙ্গে সরাসরি যুক্ত। কোন বিষয়গুলো? অনুপ্রবেশের বিষয়গুলোতে। একজন নাইজেরিয়ান বা বাংলাদেশিরা বা অন্যান্য দেশের নাগরিকরা আমাদের সীমান্ত ব্যবহার করে এপারে চলে আসছেন, আর আমাদের রাজ্যের কেউ এই বিষয়গুলোতে যুক্ত না, তা তো হতে পারে না। এই যে একটি চেইন, যে চেইনটির মারফতে অর্থ খেলা করে, যে চেইনটির মারফতে ক্ষমতা খেলা করে, যে চেইনটির মারফতে হয়তো বা একটি দেশ আরেকটি দেশকে নানাভাবে ধোঁকা দেওয়ার যে চক্র, সেখানে নিজেদেরকে নিয়ে বসায়,
ওই জায়গাটিতে আমার আপনার ভূমিকা কি হবে, আমরা কিভাবে দেখছি বিষয়গুলো, আমাদের প্রধান দায়িত্ব কি থাকবে এবং কি করে আমরা এর থেকে উত্তরণ পাব, এই সব মিলিয়ে আমাদের আজকের এই আলোচনা, আমাদের এই চিন্তা ভাবনা, আমাদের এই বিষয়বস্তু আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা আরেকবার দেখাতে চাইছি যে এখনো এত এত বাধা নিষেধের পরে একদিকে স্বরাষ্ট্র মন্ত্রক, একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, একদিকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, একদিকে সরকারিভাবে সাংবাদিক সম্মেলন, একদিকে বিষয়গুলোর উপর সরকারি নিষেধাজ্ঞা, এবং তারপরেও আমরা যখন দেখি যে নাগরিকরা বেআইনি পথ অবলম্বন করে আমাদের দেশে ঢুকে পড়ছে, তখন আমি আপনি যদি চুপচাপ বসে থাকি তাহলে হবে না। দেখুন আবার নাইজেরিয়ার একটা আউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের ইন্ডিয়ার টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসের সময় যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশি। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলে পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। তো এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব, অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত, নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ, আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি বলবো শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু
মানুষের যে স্বাধীনতা রয়েছে, এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ বলে আমরা মনে করি। সরকারের ভিউ কি থাকবে এই ব্যাপারে, জয় বাংলার ব্যাপারে? ইন ফিউচার সরকারের কি ভিউ থাকবে সেটা তো সরকার বলতে পারবে, আমি আইনগতভাবে আপনাকে বলতে পারি। সরকারের ভিউ পয়েন্ট তো আমি এখানে রিলিভ করার জন্য নেই। নট অ্যাট অল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে কি বলবো প্রভাব, সেটিকে তো কেউ অস্বীকার করছে না। নাইজেরিয়ার একটা আউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের ইন্ডিয়ার টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাস সময় যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশি। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়, এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি, এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। তো এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব, অন্তর্ভুক্ত করা হবে, এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি, এবং আজকে সেটার শুনানি হয়, এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ। This news is brought to you by Himalayan International Residential. প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে
এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, সাথে খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি বলবো শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। ইন ফিউচার সরকারের কি ভিউ থাকবে সেটা তো সরকার বলতে পারবে, আমি আইনগতভাবে আপনাকে বলতে পারি। সরকারের ভিউ পয়েন্ট তো আমি এখানে রিলিভ করার জন্য নেই। নট অ্যাট অল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে কি বলবো প্রভাব, সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। এইভাবেই আমরা যদি প্রতিদিন নিজেদের অবস্থান থেকে এই অন্যায়গুলোকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং কোথায় কিভাবে কোন র্যাকেট সিন্ডিকেট আমাদের পাড়ায় বা আমাদের মহল্লায়, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের পাহাড়ে, আমাদের সমতলে, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রধানত কাজ করে চলেছে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে জানা, বোঝা এবং প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে সঠিকভাবে ঠিক সময়ে ধরা, এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে শুধুমাত্র মিছিলে, মিটিংয়ে, স্লোগানে কিংবা দেশ ও মাতৃকাকে ভালোবাসি বললেই আমার দেশ সুরক্ষিত থাকবে, আমার রাজ্য সুরক্ষিত থাকবে, তা কিন্তু হবে না। শুনি। মধুপুর পিএস। আর ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটা হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের? ইন্ডিয়ান টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়, এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি, এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, মানে টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব, অন্তর্ভুক্ত করা হবে, এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য।
আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথমত প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। ইন ফিউচার সরকারের কি ভিউ থাকবে সেটা তো সরকার বলতে পারবে, আমি আইনগতভাবে আপনাকে বলতে পারি। সরকারের ভিউ পয়েন্ট তো আমি এখানে রিলিভ করার জন্য নেই। নট অ্যাট অল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। নাইজেরিয়ার টাউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে।
তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলা, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, মানে টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনবো। অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথমত প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। ইন ফিউচার সরকারের কি ভিউ থাকবে সেটা তো সরকার বলতে পারবে, আমি আইনগতভাবে আপনাকে বলতে পারি। সরকারের ভিউ পয়েন্ট তো আমি এখানে রিলিভ করার জন্য নেই। নট অ্যাট অল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়টি আরেকবার আপনাদের আমরা দেখাবো, তবে এই আলোচনা তো শেষ করতে হবে, কোথাও না কোথাও শেষ হয় এই আয়োজন। আমরা আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির থাকব। ভালো থাকবেন সবাই, এবং চারপাশকে সুন্দর রাখার দায়িত্ব সকলে মিলে ভাগ করে নিতে হবে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি। নাইজেরিয়ার একটা আউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর
টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার ইন্ডিয়ান টাউটের? ইন্ডিয়ার টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ তো, ও তো বর্ডার পাসের সময় যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে আর কি। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। তো এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনবো।